নমস্কার, নিউজ নাও এর পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমে চোখ রাখছি হেডলাইন্সে। রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নেশামুক্ত ত্রিপুরা গঠনে দিলেন বার্তা। আক্রান্ত কংগ্রেস প্রার্থী রতীশ সোমকে দেখতে হাসপাতালে গেলেন জেলা কংগ্রেসের প্রতিনিধিরা। দোষীদের গ্রেপ্তারের জন্য দাবি জানালো কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বাক্স স্ট্রং রুমে ভোটের গণনা হবে 12ই আগস্ট। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের উদ্যোগ, মুক্তধারা হলে অনুষ্ঠানের আয়োজন। সুইডেনে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন রাজ্যের 6 অ্যাথলেট। চলছে জোরালো প্রস্তুতি। রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 22 এবং 23 সালের পর 2024 সালেও দেশে এবং রাজ্যে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। 23 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি রাজ্যেও পালিত হবে। রাষ্ট্রীয় চেতনার প্রতীক ও দেশপ্রেমের উৎস হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে রাজ্যে সফলভাবে পালন করতে বিশেষ আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শোনা যাক বিশেষ বার্তায় রাজ্যবাসীর প্রতি কি আহ্বান রাখলেন তিনি। তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে রাজ্যের প্রত্যেক জেলা, মহকুমা, আগরতলা পুর নিগম সহ অন্যান্য শহর, ব্লক, পঞ্চায়েত ও ভিলেজ এলাকায় বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি। এই তাৎপর্যপূর্ণভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির পাশাপাশি বিশেষ বার্তায় নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য আবারও আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্বাধীনতার প্রকৃত লক্ষ্য বাস্তবায়িত হবে তরুণ প্রজন্মের হাত ধরে। তরুণ প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখতে নেশামুক্ত রাজ্য গঠন করার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। থেকে মুক্ত করে সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবন উপহার দিতে তরুণ প্রজন্মের হাত ধরে আমাদের এই স্বাধীনতা অর্জনের প্রকৃত লক্ষ্য বাস্তবে। রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। কর্মসূচিকে সামনে রেখে জাতীয় পতাকা ক্রয় করেছেন সাধারণ নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিস্তরীয় পঞ্চায়েতের জন্য ভোট হয়ে গেল বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যেখানে আগে থেকেই জয়ী হয়ে গেছে শাসক বিজেপি, সেখানে বাকি 30% আসনের জন্য অনুষ্ঠিত হওয়া ভোটের গণনা হবে 12ই আগস্ট। ব্যালট বাক্সগুলি এখনো রয়েছে স্ট্রং রুমে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ পর্বের পর এবার পালা ফলাফল ঘোষণার। 70% আসনে যেখানে শাসক বিজেপি আগেই জয়লাভ করেছে, বাদবাকি 30% আসনের জন্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী 12ই আগস্ট। নির্বাচনে মোটামুটি 80% ভোট হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য নির্বাচন দপ্তর। ব্যালট বক্সগুলি বর্তমানে বন্দী রয়েছে স্ট্রং রুমে। নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। 12ই আগস্ট সকাল 8টা থেকে ভোটের গণনা শুরু হবে। সেখানে থাকবে 3 লেয়ার নিরাপত্তা ব্যবস্থা। এক পেশে এই নির্বাচনেও ব্যাপক ছাপ্পা ভোট এবং সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম। নির্বাচন কমিশনকে এই সকল অভিযোগগুলি খতিয়ে দেখার দাবিও করেছে বিরোধী দলগুলি। নির্বাচন এবং সরকার নিয়ে দিন দিনই মানুষের মধ্যে আগ্রহ কমে আসছে বলেও দাবি করেছে বিরোধী দল। অপরদিকে শান্তিপূর্ণ এই নির্বাচনে আবারও একতরফা বিজয় হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে বিজেপি। লোকাল বডি ইলেকশনের ফলাফল বরাবরই শাসক দলের পক্ষে যাবার অলিখিত রীতি চলে আসছে দেশে। রীতির বিপরীতে ফলাফলের উদাহরণ রয়েছে সেখানে, তবে তার অনুপাত নেহাতি নগণ্য। রাজ্যের এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যে রীতির অনুকূলেই যাবে তা কিন্তু একেবারেই নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত ভোটের দিন আক্রান্ত কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী রতীশ সোমকে দেখতে হাসপাতালে গেলেন জেলা কংগ্রেসের প্রতিনিধিরা। আক্রমণের তীব্র নিন্দা করে হামলার জন্য বিজেপিকে দায়ী করেছেন জেলা কংগ্রেসের নেতারা। রতীশ সোমের ওপর আক্রমণ ঘটায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন জেলা কংগ্রেসের নেতা টিটন পাল। তিনি জানান, পঞ্চায়েত ভোটে পরিকল্পিতভাবে কাঁকড়াবন সহ বিভিন্ন জায়গায় ব্যাপক সন্ত্রাস করেছে বিজেপি। কংগ্রেস দল রতীশ সোমের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। রতীশ সোমের উপর সেখানে আক্রমণ করা হয়েছে। ওনাকে রক্তাক্ত অবস্থায় এলাকার সাধারণ মানুষ
তুলামুড়া হাসপাতালে সেখানে ভর্তি করেছেন। আজকে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল দলীয় প্রার্থীর ওপর আক্রমণের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে জেলা কংগ্রেসের নেতারা। উল্লেখ্য, ভোটের আগে টেপানিয়াতে আক্রান্ত হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ভোট শেষ হওয়ার পরেও থেমে নেই রাজনৈতিক সন্ত্রাস। কাঁকড়াবনে কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থীর ওপর আক্রমণের ঘটনায় বিজেপিকেই দায়ী করছেন কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস। এই দিনটিকে উপলক্ষ করে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে এই মহাকাশ দিবস নিয়ে বিশেষ এক সেমিনারের আয়োজন করা হয়। 23শে আগস্ট 2023-এ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চাঁদে চন্দ্রযান 3-এর ল্যান্ডার এবং রোভার সফলভাবে অবতরণ করে। বৈজ্ঞানিক মহল জানায় এটি ভারতের মহাকাশ বিজ্ঞানে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এর পাশাপাশি ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করা প্রথম দেশ। চন্দ্রযান 3 মিশনে সফট ল্যান্ডিং এর পর প্রজ্ঞান রোভার সফলভাবে মোতায়েন করা হয় চাঁদের দক্ষিণ মেরুতে। এই কৃতিত্বের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে আগস্টকে ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। এই দিনটিকে সামনে রেখেই আজ অর্থাৎ শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও এদিন বহু ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপনারা জানেন যে 23 তারিখ আগস্ট 2023 ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করার একটা দিন ছিল আমাদের, এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে। আই থিঙ্ক উই আর দি 4th নেশন ইন দি ওয়ার্ল্ড। এবং শুধু তা না, 23 তারিখ আগস্ট 2023 চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় না, সাদার্ন পোলার রিজিয়নে ভারতবর্ষ প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে, রিসার্চ করতে পেরেছে। এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি। ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান নিয়ে আরো বেশি আগ্রহী করে তোলার জন্য আগামী দিনেও এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিবি হাসপাতালে ডাক্তার দেখাতে এসে গাড়ির ধাক্কায় দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হলো এক মহিলার। শনিবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্ণলক্ষ্মী দেববর্মার। নন্দননগর পালপাড়ায় আসা মাত্রই উল্টো দিক থেকে একটি স্করপিও গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি অটোকে, যাতে করে জিবি হাসপাতালে যাচ্ছিলেন পূর্ণলক্ষ্মী দেববর্মা। এমনটাই জানান মৃতের পরিবার। এই দুর্ঘটনায় পূর্ণলক্ষ্মীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মৃতের পরিবার। বর্তমানে অভিযুক্ত গাড়িটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। কিভাবে হয়েছে এটা আইসে যে মানে অসুস্থ লইয়া জীবিত আইছিলাম, জীবিতে আবার পথে রাস্তার মধ্যে আমি তো প্রথম আসলে বাইক দিয়ে আসছিলাম, বৃষ্টি ঘুরি ঘুরি দেখে আমি বাইক দিয়ে জীবিত পৌঁছলাম। ফেরার দিদি আর আমার মারে মানে অটো করে আনছিলাম আর কি। অটো করে আসলে নন্দনগরের পাশে বলে দৃশ্যের লগে এই জায়গায় মানে স্কুল ফিরিয়া বাড়িটা লাগবে আর কি। গাড়িটা মানে অটো ড্রাইভারও আহত আছে, আবার মা আর দিদি দুজন আসলে গাড়ির মধ্যে আর কি। আপনার মা কি মানে জীবিত আইছিল? ডাক্তার দেখানো লাগেছিল আর কি। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ করে শুক্রবার রাজধানী আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে একাধিক সংগঠন। বাংলাদেশের চলমান অস্থিরতার মধ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা। বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে হিন্দু মন্দির, হিন্দুদের বাড়িঘরে চালানো হচ্ছে হামলা। নৈরাজ্যের বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র মৌলবাদী শক্তি। ধারাবাহিক হিন্দু নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠল রাজ্যের সুধী সমাজ সহ সাধারণ নাগরিকরা। অবিলম্বে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভরত সংগঠনের সদস্যরা। এরকম পিশাচের মতো আক্রমণ আমাদের বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন ওনাদের উপর অনবরত করে চলছেন। এটার প্রতিবাদে এবং বিশেষ করে বাংলাদেশের এই বর্বররা ভারতবর্ষের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের পণ্য বর্জনের আহ্বান রাখেন প্রতিবাদী সংগঠনের সদস্যরা। এই প্রসঙ্গে যথাযথ পদক্ষেপ নিয়ে হিন্দু নির্যাতন বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান তারা।
সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। বাস্তবে তার সঠিক প্রতিফলন হয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে দেশ ও রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি এবং অধিকার রক্ষার জন্য প্রতি বছর 9ই আগস্ট দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটিতে পরিবেশগত সুরক্ষা নিয়েও আদিবাসীদের অর্জন এবং অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়। 1982 সালে মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সম্পর্কিত উপকমিশনে আদিবাসী জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে এই দিনটি আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে চিহ্নিত করা হয়। চলতি বছরে আগরতলার মুক্তধারা হলে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করল প্রদেশ কংগ্রেস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। এদিন মুক্তধারা হলে আন্তর্জাতিক আদিবাসী দিবস নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, সারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আগত আজকে এই দিনটি উদযাপন করার জন্য যারা এখানে এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে আপনাদের এবং সারা রাজ্যের, সারা বিশ্বের, সারা দেশের আদিবাসী ভাই বোনদের অনেক অনেক অভিনন্দন জানাই। ঐতিহাসিক দিন আজকে পাশাপাশি 9 আগস্ট আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পান্নায় এমনই একটি দিনে জাতির জনক মহাত্মা গান্ধী ব্রিটিশ তুমি ভারত ছাড়ো একটা নারা দিয়েছিলেন। এবছরও স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করছে ভারত সরকার। জাতীয় পতাকার সম্মানে 9ই আগস্ট তথা আজ আগরতলার প্রতিটি অফিসেই তিরঙ্গা মিছিলের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকেও আজ একটি তিরঙ্গা মিছিল বের করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সহ অফিসের অন্যান্য কর্মচারীরা। এই মিছিলের মূল বার্তা 12ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এই 3 দিন যেন প্রতিটি নাগরিক তাদের বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। এদিন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান 12 তারিখও অনুরূপ একটি র্যালি করা হবে রাজধানীতে। इस साल 15 अगस्त के अवसर पे हर घर तिरंगा आयोजन किया गया है भारत सरकार और त्रिपुरा सरकार के थ्रू। इसमें एक हमारे साथ आयोजन का एक प्रोग्राम शेयर किया गया है जिसमें 9 अगस्त के दिन सभी ऑफिसेज में रोड मार्च किया जाएगा तिरंगे के सम्मान में और सभी नागरिकों से और सभी लोगों से रिक्वेस्ट किया जाएगा कि वो इस तिरंगे को अपने घर में, अपने पब्लिक प्लेसेस में और अपने इस्टेब्लिशमेंट में इसको करें और राष्ट्र के प्रति जो उनका प्रेम है इसको जाहिर करें। तो 3 दिन तक रहेगा ये प्रोग्राम 15 अगस्त तक रहेगा। आज से शुरू हुआ है और 15 अगस्त तक रहेगा। इसके लिए एक बहुत बड़ा प्रोग्राम हम लोग 12 तारीख को भी करेंगे। গন্ডাতুইসা মহকুমার সামগ্রিক পরিস্থিতির পর্যবেক্ষণ করে 8 দফা দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করল সিপিআইএম দলের লিবারেশন দলের প্রতিনিধিরা। এই প্রসঙ্গে গন্ডাতুইসা মহকুমার পরিস্থিতির উল্লেখ করে দলের নেতারা অভিযোগ করেন গন্ডাতুইসাতে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার যে আর্থিক সাহায্য বরাদ্দ করেছে তার পরিমাণ খুবই কম বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট দলের নেতারা। মোট 8 দফা দাবি রাজ্যপালের কাছে তুলে ধরা হবে এবং গন্ডাতুইসাতে মানুষের সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য রাজ্যপালকে সেখানে যাবার জন্য অনুরোধ করা হবে বলে জানিয়েছে সিপিআইএমএল লিবারেশন দলের রাজ্য প্রতিনিধিরা। 20 কোটি টাকার উপরে সেখানে লোকসান হয়েছে মানুষের, অথচ রাজ্য সরকার মাত্র 3,45,20,000 টাকা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 28 দিন পরে ভিজিট করেছেন। মৃতদেহ সৎকার করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না যুবকের। গোলাঘাটি বুড়িমা নদীতে ভেসে উঠে মৃত রানাধরের দেহ। মহাশ্মশান ঘাটে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে বুড়িমা নদীতে পড়ে যাওয়ার কারণেই রানাধরের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন টাকারজলা থানার পুলিশ। নদীর পাড়ে একটা মৃত ব্যক্তির কাস্ট হয়ে আছে, ওই কাস্টর মধ্যে সেও এসেছিল। এরপরে থেকে
বাড়িতে আর সে ফিরে যায় নাই। তারপর আজকে নদীতে যখন আমরা একটা ডেড বডি দেখতে পেলাম, যখন আমরা ডেড বডি তুলে নদীর পাড়ে নিয়ে এলাম, তখন ওই লোকটিকে আমরা গ্রামের মানুষের অনুসারে শনাক্ত করতে পারি। তো কালকে যে লোকটা বাড়ি যায় নাই, সেই ব্যক্তি আজকে আমরা মৃত অবস্থায় দেখতে পাই। আপনার কি মনে হয় যে এই মৃত্যুটা কিভাবে হয়েছে বলে মনে হয় প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে আমরা এটাই মনে করতে পারি, যেহেতু জলের মধ্যে বাস অবস্থায় আমরা পেয়েছি, হয়তো সে কালকে জলের মধ্যে পড়ে বা বাড়িতে আর ফিরে নাই বা জলের মধ্যে সে ডুবে যায়। কৈলাসহর পুর পরিষদ এলাকায় ধারাবাহিক চুরি অব্যাহত, ব্যর্থ কৈলাসহর থানার পুলিশ। চরম আতঙ্কে কৈলাসহর পুর পরিষদের বাসিন্দারা। কৈলাসহর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে স্বরূপানন্দ সরণি এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এলো শুক্রবার। এলাকার স্থায়ী বাসিন্দা অঞ্জন চৌধুরী চাকুরি করার সুবাদে উত্তর জেলার ধর্মনগরে একটি ভাড়া ঘরে থাকেন। গত শুক্রবার অঞ্জন চৌধুরীর স্ত্রী ও পরিবারের লোকেরা ধর্মনগরে যান। বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগ নিয়ে চোরের দল ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে ঘরে থাকা দুটি আলমারি ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনার পর কৈলাসহর থানার অভিযোগ জানান অঞ্জন চৌধুরীর স্ত্রী। প্রায় প্রতিদিনই কৈলাসহরের চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। কৈলাসহর থানার দায়সারা মনোভাবে আতঙ্কে দিন কাটাচ্ছে শহরের বাসিন্দারা। পুলিশি ভূমিকা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। মানুষের এই ক্ষতিগুলা করতেছে। এই পাড়ার মধ্যে বেশ কয়েকটা ফ্যামিলিতে হয়েছে, করছে। বাড়িতে তো গেটটা খুলতে পারছি, গ্রিলটা খুলতে পারতাছি না। আগামী 13 থেকে 25 আগস্ট গুটেনবার্গ অর্থাৎ সুইডেনে অনুষ্ঠিত হতে চলেছে 26তম বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024। এই চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে অংশগ্রহণ করবেন রাজ্যের 6 জন অ্যাথলেট। এই 6 জন অ্যাথলেটের মধ্যে রয়েছেন 5 জন মহিলা ও 1 জন পুরুষ। এই 6 জন অ্যাথলেট হলেন জবা পাল দত্ত, শেফালি বর্মন, মিতালি দেবনাথ, অর্চনা বণিক, মমতা নাথ এবং কাজল চন্দ্র দাস। এই প্রতিযোগিতাকে লক্ষ্য রেখে জোর কদমে অনুশীলন চালাচ্ছেন কাজল চন্দ্র দাস। এদিন নিউজ নাওকে কাজল চন্দ্র দাস জানিয়েছেন, প্রতিদিন নিয়ম করে তিনি রানের বাজার স্কুল মাঠ ও পশ্চিম নোয়াবাদী স্কুল মাঠে অনুশীলন করেন। শুক্রবার পশ্চিম নোয়াবাদী স্কুল মাঠে কাজল চন্দ্র দাস অনুশীলন করার সময় নিউজ নাওকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। আমি রানীবাজার প্লে সেন্টারের প্রাক্তন প্লেয়ার এবং বর্তমানে ত্রিপুরা গভর্নমেন্টের সারি শিক্ষক, জুনিয়র পিআই। এই মাস্টার মিটে আমি এর আগেও মেডেল ছিল। এই 2024 মানে মুম্বাইতে ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, সেখানে আমি গোল্ড মেডেল পেয়েছি এবং সিলভার মেডেল পেয়েছি। এখান থেকে আমি সিলেক্টেড হয়ে ওয়ার্ল্ড মাস্টার মিটে 26তম মাস্টার অ্যাথলেটিক্স মিটে আমি ওয়ার্ল্ড মিটে হবে, সেখানে সুইডেন গন্ট্রো স্টেডিয়ামে হবে। সেখানে আমি বেন করব 5000 মিটার, 10,000 মিটার এবং 3000 মিটার ট্রিপল সিক্স। সেখানে আমি পার্টিসিপেন্টে অংশগ্রহণ করব এবং আশা করি মানে আমাদের ত্রিপুরাবাসীর শুভেচ্ছা রইল। রাজনৈতিক প্রতিহিংসায় খোয়াইতে এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে ভাঙচুর ও লুটপাট করল দুষ্কৃতীরা। আক্রান্ত ব্যবসায়ীর নাম বাচ্চু ঘোষ। খোয়াই মোটর স্ট্যান্ড সংলগ্ন অটো স্ট্যান্ডে চা বিক্রি করে সংসার চালান এই ক্ষুদ্র দোকানদার। ভোটের দিন গভীর রাতে স্থানীয় কিছু দুষ্কৃতী তার দোকান ভাঙচুর করে নগদ অর্থসহ জিনিসপত্র লুটপাট করে নিয়ে যান বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে পরপর 6 বার তার দোকানে হামলা ও লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। আসলে কিছু টাকা পয়সা ইডি তারা লুটপাট করছে। কোন জায়গায় দাদা আপনার দোকান? আমার মোটর স্ট্যান্ড, খোয়াই মোটর স্ট্যান্ড অটো সিন্ডিকেটের লগে আমার চার দোকানে একের পর এক 6 বার এরকম ঘটনা হয়েছে। আপনার কোনো অভিযোগ জানাইছেন কোনোখানে? অভিযোগ জানাইছি, তারা কইছে দেখবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাচ্চু ঘোষ। আচ্ছা, ঠিক আছে। ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসাদার। তবে কোনো দুষ্কৃতীকে আটক করতে পারেনি স্থানীয় পুলিশ। নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে পরপর দুর্বৃত্ত হামলার ঘটনায় স্থানীয় মানুষের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কিছু সমাজবিরোধী এই অপকর্মের সঙ্গে জড়িত বলেই অভিযোগ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট,
নিউজ নাও। ঘন ঘন পরিবর্তন হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপট। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পর বৃহস্পতিবার দেশের প্রধান রাজনৈতিক উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ ইউনূস। আর তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করবেন বলে এই দিনেই জানিয়ে দিলেন তারই পুত্র সজীব ওয়াজেদ জয়। নির্বাচন ঘোষণা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও জানান তিনি। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের বিশ্লেষণ নিয়েই নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে 1 ইঞ্চি জমিও যে ছাড়বে না দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ, তা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছে দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলিও। আর তার এই বার্তা বৃহস্পতিবারই দিয়ে দিয়েছে আওয়ামী লীগ, যেখানে দেশটির অন্যতম এই বৃহত্তম দলটি কঠিন পরিস্থিতিতেও পাল্টা মহা র্যালি সংগঠিত করেছে ঢাকায়। তাৎপর্যপূর্ণভাবে এই দিনটিতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের চলমান আভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতীয় উপমহাদেশে তার প্রভাব নিয়ে সজাগ দৃষ্টি রেখে চলেছে নিউজ নাও। নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদনে এবার তুলে ধরা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আসন্ন নির্বাচনে 1:1 প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি। 84 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পর জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতেই সম্বোধন করেন পরিবর্তনকামী ছাত্র জনতাকে। তার স্বল্প দৈর্ঘ্যের স্ক্রিপ্টেড বার্তায় বাংলাদেশের সাধারণ মানুষকে দ্বিতীয়বার পাওয়া স্বাধীনতাকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার মিনিট দুয়েকের এই ভিডিও বার্তায় একদিকে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার সম্পর্কিত ইস্যুগুলি উচ্চ ছিল, ঠিক তেমনই উচ্চ ছিল দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনাগুলি বন্ধ করার আহ্বান বা আবেদনও। তাই স্বাভাবিকভাবেই যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে তা হলো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কি টার্গেট এখন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করা? এই ক্ষেত্রে তথাকথিত ছাত্র আন্দোলনের কাঁধে চেপেই কি তবে প্রধানমন্ত্রী হবার অঙ্ক কষছেন তিনি, নাকি নিজস্ব কোনো রাজনৈতিক দল গঠন করবেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস? ছাত্র আন্দোলনের নেতাদের পছন্দের লোক হয়েও প্রধানমন্ত্রী হবার বাসনাকে বাস্তব রূপ দিতে চাইবেন ইউনূস বলে মনে করছেন একাংশ রাজনৈতিক বিশ্লেষক। তবে প্রধানমন্ত্রী হতে গেলে প্রয়োজন হবে সাধারণ নির্বাচন, আর সেই ক্ষেত্রে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ যে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে ইতিমধ্যেই। আওয়ামী লীগের পক্ষ থেকে মেগা র্যালি সংগঠিত করা হয় ঢাকায়। তারপর সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়টি পরিষ্কার করে দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা যতটুকু সহজ হয়েছে, অন্তর্বর্তী নির্বাচন ঠিক কতটুকু সহজ হবে তা নিয়েই এখন জোর জল্পনা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীন বাংলাদেশে তার অবদান বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যাবে তা কিন্তু মানতে রাজি নয় রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। দেশের যেখানে ভোটারের প্রায় 69% আওয়ামী লীগ সদস্যভুক্ত, সেখানে অন্তর্বর্তী নির্বাচনের সমীকরণ কি হতে পারে তার জন্য অঙ্ক কষা শুরু করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস, খালেদা জিয়ারা। বাংলাদেশের আসন্ন অন্তর্বর্তী নির্বাচনে সেনাবাহিনীর একটি বিশেষ ভূমিকা থাকবে বলেও মনে করছেন রাজনৈতিক তত্ত্ববিত্ত মহল। শেখ হাসিনার তাৎক্ষণিক পদত্যাগ এবং দেশ ত্যাগের পেছনে সেনাবাহিনীর একাংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি জড়িত বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। তবে কি এবারও সেই পথেই হাঁটবে বাংলাদেশ আর্মি, নাকি কালিমা খোঁজাতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বাংলাদেশের সেনাবাহিনী? এই বিষয়টি নিয়েও কিন্তু চলছে জল্পনা। সার্বিকভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী নির্বাচন কি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কাছে তুরুপের তাস হবে, নাকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ চরম মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতোই হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। তবে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ধীরে ধীরে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুটি বাসের সংঘর্ষে আহত বহু যাত্রী। শুক্রবার দুপুরে উদয়পুর অমরপুর সড়কের গান্ধারীর কাছে দুর্ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। করবুক থেকে আগরতলা আসার পথে একটি যাত্রীবাহী বাস এবং আগরতলা থেকে যতনবাড়ি যাওয়ার পথে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন 26 জন যাত্রী। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভয়াবহ যান দুর্ঘটনাটি ঘটে অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অমরপুর দমকল বিভাগের কর্মীরা। ঘটনাস্থল থেকে 2 দফায় আহত যাত্রীদেরকে প্রাথমিক অবস্থায় অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায়, বেপরোয়া গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত যাত্রীদের মধ্যে শিশুও ছিল বেশ কয়েকজন। দমকল বিভাগের কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তারা। রাজ্যে পরপর যান দুর্ঘটনা ঘটলেও হুঁশ ফিরছে না যান চালকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2023 সালের প্রথম ডিভিশন লিগের ব্যর্থতাকে ভুলে এবছর রাখাল শিল্ড নকআউট ও প্রথম ডিভিশন লিগ জয়ের লক্ষ্যকে সামনে রেখে দল গঠন করল টাউন ক্লাব। রাজ্যের ও বহিরাজ্যের একঝাঁক তারকা ফুটবলার টাউন ক্লাবের শিবিরে যোগ দিয়েছেন। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিতে দেখা যায় কোচ সুজিত ঘোষকে। 16 আগস্ট রাখাল শিল্ড নকআউটের দ্বিতীয় ম্যাচ তথা টাউন ক্লাবের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাউন ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগার। এক সাক্ষাৎকারে ক্লাবের টিম ম্যানেজার জানান, গত 7 আগস্ট থেকে টাউন ক্লাবের ফুটবলাররা অনুশীলনে নেমেছেন। আমাদের লক্ষ্য এবছর দ্বিমুকুট জয়ের। গতকাল ম্যাচ 7 তারিখ থেকে। হ্যাঁ, লক্ষ্য আমাদের ভালো খেলা, আমাদের সীমিত ক্ষমতায় আশা করি ভালো ফুটবলের উপহার দেওয়ার জন্যই আমরা টিম করেছি, সেই জন্যই আমরা খেলছি। স্টেট থেকে প্লেয়ার মণিপুর, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, আর থেকে আসাম থেকে একজন, আর আমাদের লোকাল প্লেয়ারই বেশি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।